তো আজকে তোমাদের ক্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস। তা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি কোপ্লেনার মানে যে সমস্ত ফোর্স একই প্লেন দিয়ে যায়, অর্থাৎ তোমরা যদি তোমাদের খাতার উপর দিয়ে বা নোটবুকের উপর আঁকতে পারো ছবিটা, মানে সেম প্লেন, সবগুলো ফোর্স একই প্লেনে আছে, এটা 2 ডাইমেনশনাল প্লেনে। আর কনকারেন্ট মানে একই বিন্দু দিয়ে যায়, মানে প্রত্যেকটা ফোর্স একটা বিন্দু দিয়ে যায়, এটা হলো কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। এখন তোমরা গত ক্লাসে যে অঙ্কটা করছো, যেটা আমার অ্যাসাইনমেন্ট হিসেবে করছো, সেটার আমি একটু উদাহরণ, আমাদের এক্সাম্পল আছে একটা, এইটাই আমি আরেকবার রিপিট করছি, আর কারো যদি কোনো কনফিউশন থাকে এটা চলে যাবে। এরকম একটা ফোর্স আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি ডি ই এবং এফ, এই ফোর্স গুলার রেজাল্টেন্ট বের করতে হবে, এবং এই রেজাল্টেন্ট এক্স অ্যাক্সিসে কি কোন অ্যাঙ্গেলে আছে এটা বের করতে হবে। আমাদের এক্স আর ওয়াই দুইটা এক্সিস আছে। এখন আমাদের সামেশন এফ এক্স কত প্রথমে বের করবো আমরা, তাহলে এ যেহেতু এক্স বরাবর আছে, তাহলে ডাইরেক্ট এটা এখানে চলে আসবে। বিটা কোথায় আছে? বিটা হচ্ছে ইনক্লাইন 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এক্স এক্সের সাথে, তাহলে এটা হবে বি কস 60 প্লাস বি কস 60 হবে। এরপরে আমার সি আছে, সি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এক্স এর সাথে, কিন্তু উল্টা দিকে আছে। উল্টা দিকে মানে লেফট সাইডে আছে, তো লেফট সাইডে আছে, আমরা মাইনাস সি কস 45 লিখবো। এরপরে ডি কি আছে? ডি একটা এক্স নেগেটিভ দিকে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সো আমরা মাইনাস ডি লিখবো। এরপরে ইটা আছে কোথায়? লেফট সাইডে আছে। এখন কথা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওয়াই অ্যাক্সিসের সাথে, তাহলে আমরা বলছি কি যে দিকে যে বরাবর যাবে সেই বরাবর অ্যাঙ্গেলে থাকলে কস হবে, উল্টা অন্য অ্যাঙ্গেল থাকলে সাইন হবে। সো আমরা দুইভাবে লিখতে পারি, একটা লিখতে পারি ই কস 30, কারণ এইটা যদি 60 হয় এটা 30 হবে, অথবা ই সাইন 60, দুটাই বোথ আর কারেক্ট। সো আমরা ই কস 30 অথবা ই সাইন 60 যে কোনো একটাই লিখতে পারি, তাহলে সবই এফেক্টস কিন্তু হয়ে গেল। এখন আমরা এ বি সি ডি এর মানটা আমরা বসাই। এর মান 500, বি এর মান 600, কস 60 এর মান 0.5, এগুলো সব মানগুলো বসাই দিলাম। আমি আর এক্সপ্লেইন করতেছি না, তোমরা করছো যেহেতু। এবং আলটিমেটলি অ্যান্সারটা চলে আসছে এত। এখানে খেয়াল করো, আমরা এইটা আমি ধরি নাই। কেন ধরি নাই? কারণ এটা না ধরার কারণ হচ্ছে ওয়াই বরাবর আছে, একটা ভার্টিক্যালি ওয়াই বরাবর আছে, অথবা এটা এক্স এর কোনো কম্পোনেন্ট থাকবে না। আর তোমরা করতে চাও লিখতে পারো, এটা কি লিখতে পারো তোমরা? এফ কস 90, এফ কস 90, কস 90 মানে 0। এই হলো ব্যাপার। এবার আসো সামেশন অফ এফ ওয়াই। আচ্ছা, সামেশন এফ ওয়াই এর মধ্যে প্রথমে আসো, ওয়াই বরাবর এটা আছে, উপরের দিকে আছে, তাহলে কি হবে? বি সাইন 60। তারপরে আছে 2 নম্বর, এটা আছে, এটা উপরের দিকেই আছে, এটা কি হবে? বি সাইন 45, এটা প্লাস হবে। এরপরে হবে ই সাইন 60, এটা মাইনাস হবে, নিচের দিকে হবে ই সাইন 60। আর এই এফটা সরাসরি চলে আসবে এফ মাইনাস এফ। এখন খেয়াল করো তোমরা, এটা কি হবে? এটা করলে আলটিমেটলি তোমার এইটা ডি এবং এ আমরা নিয়ে আসবো না, কারণ এটা এক্স বরাবর আছে, সো এটার মাইনাস 1000 হয়। এখন দুইটার আনসারই -1 হয়েছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে এইদিকে প্লাস, এইদিকে প্লাস, তার মানে এটা এই দিকে এবং এই দিকে হয়েছে। এইটাই হচ্ছে ছবি আঁকানোর সময় তোমরা এই জিনিসটা লিখতে হবে, যে তোমাদের 1724.3, আমি 0.3টা নিলাম না শর্টকাট করার জন্য, এইদিকে হলে এক্স নেগেটিভের দিকে হবে, আর 1000টা হবে ওয়াই নেগেটিভের দিকে হবে। তার মানে আমার রেজাল্টেন্ট এই বরাবরই হবে। রেজাল্টেন্টের মান আমরা জানিও যে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, যেটা যোগ করে রুট ওভার করলে আমরা রেজাল্টেন্টটা পাই। আমার 1620 নিউটন হলো। অ্যাঙ্গেল কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা তো ট্যান ইনভার্স করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা হলো। তো থিটা কত হবে? ট্যান ইনভার্স করে তোমরা জানো, এখানে আমি লিখলাম না, 38.1 ডিগ্রি হলো। সো আলটিমেটলি থিটা পাওয়া গেলা, রেজাল্টেন্ট পাওয়া গেলা, এই অঙ্ক শেষ। তো এই অঙ্ক তোমরা সবাই করছো, অ্যাসাইনমেন্ট অনেকে জমা দিচ্ছে, 2-1 জমা দেও নাই। আর আমি তোমাদের গ্রুপে কিছু এই জাতীয় ভিডিও আমি শেয়ার করছি একটু আগেই,
ওটা চেক করে নিও কারো কোনো সন্দেহ থাকলে। আর গ্রুপে তোমরা ইচ্ছা করলে ডাউট দিতে পারো, গ্রুপে যে যত বেশি ডাউট দিবে তার পজিটিভ মার্ক তত বেশি বাড়বে। কেউ যদি একটা অঙ্ক করার পরে যদি ওখানে বলে দাও স্যার এই অঙ্কটা করলাম এটা ঠিক কিনা ভুল আমি জানি না, ওইটার উপরে সবাই কমেন্ট করবা। সবাই ঠিক হলে কমেন্ট করার দরকার নাই, ভুল হলে কমেন্ট করবা। যে পোস্টটা দিবে এবং যারা কমেন্ট করবে তাদের জন্য পজিটিভ মার্ক থাকবে। হ্যাঁ, তার মানে এই না যে কোনো কমেন্ট নাই, কমেন্ট করলে ওইটার জন্য কোনো মার্ক থাকবে না। কমেন্ট যদি থাকে তাহলেই কমেন্টটা করবা, অর্থাৎ ওরটা ঠিক হয় নাই অথবা এইভাবে হইতে পারতো, এই জাতীয় জিনিসপত্র বললে আমি তোমাদেরকে পজিটিভ মার্কিং করব। তাহলে এইটা আমাদের শেষ হয়ে গেল। তার মানে আমাদের এক্স আর ওয়াই অ্যাক্সিস। তার মানে কি, আমাদের মনে করো এরকম একটা প্রবলেম আছে, জাস্ট একটা প্রবলেমের কথা বলি আমরা, 140 280 কত অ্যাঙ্গেলে আছে ইম্পর্টেন্ট না, জাস্ট আমি একটা টেন্টেটিভ একটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এর রেজাল্টেন্ট কোন দিকে হবে, এর রেজাল্টেন্টটা কোন দিকে হবে এটা প্রশ্ন। আমরা দেখবো এই দিকে রেজাল্টেন্ট একটা হবে এবং এটা অ্যাঙ্গেল হবে। এইটা আমরা করে আসলাম অঙ্কটা। এখন কথা হচ্ছে আমরা তো রেজাল্টেন্ট নিয়ে কাজ করবো না, আমরা করবো ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করবো। ইকুইলিব্রিয়াম মানেটা কি, তার মানে সামেশন এফ এক্স জিরো, সামেশন এফ ওয়াই জিরো এবং সামেশন মোমেন্ট জিরো। এটার মানেটা কি, মনে করে তোমরা তোমাদের যে এমআইএসটির বিল্ডিং অথবা তোমাদের নিজের বাসায় আসো, তোমার যদি সামেশন এফ এক্স যদি জিরো না হয়, তুমি দেখবা ঢাকা ক্যান্টনমেন্ট আছে, সকালবেলা তোমার বিল্ডিং চলে গেছে গুলিস্তানে, কারণ এক্স বরাবরের ফোর্সটা ধাক্কা মারে তোমার গুলিস্তান নিয়ে চলে গেছে। সামেশন এফ ওয়াই জিরো মানে শূন্য, মানে কোনো মুভ হবে না। যদি সামেশন এফ ওয়াই জিরো নাই, তুমি দেখবা রাত্রে ঘুমায় আসো, বিল্ডিং গ্রাউন্ডে আছে, হঠাৎ করে আলাউদ্দিনের ওই কি বলে বিল্ডিং রাজপ্রাসাদের মতো আকাশে উড়ে চলে গেছে, উপরের দিকে চলে গেছে। বাট এটা তো বাস্তবে সম্ভব না। সো সামেশন এফ এক্স জিরো মানে সে যে জায়গায় আছে ওখানেই থাকবে, মুভ করবে না ডানে বামে, কারণ ডানে বামের যোগফল বা সামনে পিছনের যোগ ফোর্সের যোগফল সমান। যোগফল সমান মানে শূন্য। আলটিমেটলি অ্যালজেব্রিক সামেশন, অ্যালজেব্রিক সামেশন মানে প্লাস মাইনাস আর কি। এটাকে যখন করি আমরা, ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস, সো এটার যোগফল শূন্য হইতে হবে। তার মানে সমস্ত যোগফল শূন্য হইতে হবে, শূন্য হলে সামেশন। এইটাই হলো ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম মানেটা কি, আমরা সিমিলার একটা প্রবলেম বলি। আমি যদি কোশ্চেন করি পি এর মান কত হইলে এটা ইকুইলিব্রিয়াম হবে, পি এর মান, প্রথম কোশ্চেনটা ছিল এটার রেজাল্টেন্ট কত, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই বরাবর পি এর মান কত হইলে এটা ইকুইলিব্রিয়াম হবে। মজার ব্যাপার হচ্ছে তোমরা এখানে ইকুইলিব্রিয়ামের যে বিষয়টা, এইটা আর এটা সেম, খালি ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তার মানে রেজাল্টেন্টে ঘুরাই দিলেই এটা ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। কারণ একটা ফোর্স যে পরিমাণ রেজাল্টেন্ট থাকে, সেম পরিমাণ ফোর্স যদি উল্টা দিকে দিয়ে দাও, ডিরেকশন অপোজিট ডিরেকশনে দিয়ে দাও, তাহলে রেজাল্টেন্টের যোগফল জিরো হয়ে যাবে, তার মানে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সমস্ত ফোর্সের যোগফল শূন্য, এফ এক্স শূন্য, এফ ওয়াই শূন্য। এটাই হলো ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। আমার মনে হয় তোমরা ইকুইলিব্রিয়াম সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, যদি সন্দেহ থাকে আমাকে জিজ্ঞেস করো। সন্দেহ নাই, ভেরি গুড। এবার আসো, আমাদের এই ইকুইলিব্রিয়াম আমরা প্রয়োজন আমাদের, আমরা আরেকটা ইয়া করি ইকুইলিব্রিয়ামের কিছু টুকটা ফাটকা একটু এক্সাম্পল দেখাই। এই অঙ্কটা করলাম তো একটু আগে আমরা। স্যার বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ প্লিজ। স্যার আমাদের যতগুলো কনস্ট্রাকশন আছে যেগুলো স্থির আছে, সেগুলো কি বলতে পারি সবগুলোরই ইকুইলিব্রিয়ামের ওইখানে হচ্ছে কনকারেন্ট ফোর্সটার রেজাল্টেন্ট হচ্ছে জিরো, নাকি এমন হইতে পারে যে জিরোর একটু কম বেশি বাট তারপরে স্থির আছে? আচ্ছা, তোমার কোশ্চেনের উত্তরটা আমি সরাসরি দিতে পারবো না, এই কারণেই, কারণ পৃথিবীর প্রত্যেকটা বস্তুই কনকারেন্ট ফোর্স নাও হইতে পারে। আমরা কনকারেন্ট ফোর্সে পড়া শুরু করতেছি, এরপরে নন কনকারেন্ট ফোর্স পড়াবো, তারপর অনেক কিছু পড়াবো। তো আলটিমেটলি কোনো বস্তু যদি স্থির থাকে এটাও ইকুইলিব্রিয়াম আছে, কোনো বস্তু যদি মুভ করে ওটাও ইকুইলিব্রিয়াম আছে। পার্থক্য কি, স্থির যেটা আছে এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, আর যেটা মুভ করছে ওটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি, নিউটনের সেকেন্ড ল। আমি বাংলায় যদি বলি নিউটনের সেকেন্ড ল, ইফ ইউ ক্যান রিমেম্বার, আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, ভর বেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভর বেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে হবে। এটাকে আমরা এফ ইজিক্যাল টু সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ। মানেটা কি, যত ফোর্স আছে সবগুলা ফোর্সের যোগফল হবে এটার ভর, মাস এন্ড এক্সিলারেশনের গুণফল। এটাও কিন্তু ইকুইলিব্রিয়াম, কিন্তু এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। নিউটনের ফার্স্ট ল কি বলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে
এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, বাংলাতে এটা বলা হয়। তার মানে আমি যদি এক্সটার্নাল কোনো ফোর্স যদি প্রয়োগ না করি তাহলে স্ট্যাটিক জিনিস স্ট্যাটিক থাকবে। এক্সটার্নাল বল প্রয়োগ না করি মানে কি, তার মানে এক্সটার্নাল বল থাকতেই পারে বাট সবগুলার যোগফল শূন্য হয়ে যাবে, এটাই হলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তো তোমার কোশ্চেনের উত্তর কিছুটা আংশিক হ্যাঁ, বাট সম্পূর্ণ হ্যাঁ এই জন্যই বলবো না, প্রত্যেকটা জিনিসকে কনকারেন্ট ফোর্স দিয়ে এক্সপ্লেন করা যাবে না। এই জন্য আমরা খালি কনকারেন্ট ফোর্স পড়ার জন্যই মানে স্টার্ট করছি, আস্তে আস্তে তোমার প্রত্যেকটা আনসার পেয়ে যাবা। আমি কি তোমাকে স্যাটিসফাই করতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, এবার হলো এটা বলছি, এইগুলো সবই হলো ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। এটা হলো বাইরের দিকে আছে, এটা ভিতরের দিকে আছে, যাই হোক। বাট আমরা, তোমরা মনে রাখবা, তীর চিহ্ন যদি বিন্দু থেকে বাইরে থাকে অর্থাৎ এইটা এইটা এটা টেনশন, আর যদি ভিতরের দিকে থাকে তাহলে কম্প্রেশন। মনে করো তোমার হাতে যে স্টিলের স্কেলটা আছে, দুটো স্কেল ধরে যদি তুমি দুই দিকে টান দাও, স্কেলটা লম্বা হওয়ার চেষ্টা করবে, যদিও লম্বা করতে পারবো না, শক্তিশালী মোহাম্মদ আলী বা অন্য হেভি শক্তিশালী বা তোমাদের মতো থাকতে পারো, টাইনে হয়তো স্কেল লম্বা করতেই পারো, পারবা না, লম্বা হবে, তার মানে টেনশন বাইরের দিকে পড়তে যাচ্ছে। আর সেম জিনিসটা যদি তোমরা প্রেশার ভিতরের দিকে দাও, এটা শর্টেন হওয়ার চেষ্টা করবে, মানে কম্প্রেশন। তাহলে প্রথমেই বুঝতে হবে টেনশন এবং কম্প্রেশনের কনসেপ্টটা কি। এখন মনে রাখবা, টেনশনকে আমরা প্লাস ধরি এবং কম্প্রেশনকে আমরা মাইনাস ধরি। অতএব আমরা প্রত্যেকটা ছবি যখন আঁকবো এইরকম তীর চিহ্ন দিয়ে, আমরা জানি না এটা উপরে হবে না নিচে হবে, ডানে হবে না বামে হবে, জানি না, কিন্তু মনে রাখতে হবে আমরা সবসময় টেনশন শো করব। টেনশন মানে পজিটিভ শো করব। যদি উত্তর নেগেটিভ হয় তার মানে এটা কম্প্রেশন, উত্তর যদি পজিটিভ হয় তাহলে এটা টেনশন। তার মানে অলওয়েজ আমরা একই সিস্টেম ফলো করব। আমরা যখন তীর চিহ্নগুলো আঁকাবো, যে বিন্দু থেকে আঁকাবো বাইরের দিকে বের করে দিব, তার মানে আমরা অ্যাসিউম করব এটা টেনশন ফোর্স। যদি টেনশন হয় ভালো, আর না হলে মাইনাস হলে কম্প্রেশন। সবাই ক্লিয়ার? আমরা অঙ্ক করতে করতেই বুঝতে পারবো আস্তে আস্তে। এইটা একটা, যাই হোক, এই ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট তোমরা বুঝে গেছো। এখন আমরা ইকুইলিব্রিয়াম কনসেপ্ট সলভ করার জন্য কনকারেন্ট ফোর্সের আমাদের দুইটা মেথড আছে। একটা লামিস মেথড, এটা তোমরা সবাই জানো, এ বাই সাইন আলফা, বি বাই সাইন বিটা, সি বাই সাইন গামা। এ মানে এই ফোর্সটা এবং এর অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, বি মানে এই ফোর্সটা এর অপোজিট অ্যাঙ্গেল বিটা, সি মানে এই ফোর্সটা অপোজিট। তার মানে ফোর্সের অপোজিট, ফোর্স বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল এর অনুপাতটা সবসময় সমান হবে। এটা হচ্ছে সাইন রুলও বলে, এটাকে আবার লামিস থিওরাম বলে। এইভাবে একটা পদ্ধতি আছে, অঙ্ক করা যায়। আর একটা পদ্ধতি আছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন স্ট্যাটিক্স ফর টু ডাইমেনশনাল প্লেন। আমাদের উই হ্যাভ থ্রি ইকুয়েশন ফর দিস। একটা হচ্ছে সামেশন এফএক্স জিরো, মানে কি, ও এখানে একটা ভুল হয়েছে ডিরেকশনটা দেওয়া, এটা তীর চিহ্নটা ডাইনে হবে, এটা একটু সবাই কারেকশন করে নিবা। এই তীর চিহ্ন ডাইনে হবে, আমি উপরের দিকে দিয়ে দিয়েছি ভুল করে। সামেশন এফএক্স ইজ ইকুয়াল টু শূন্য হবে, মানে এভরি এক্স ডিরেকশনের সমস্ত ফোর্সের যোগফল শূন্য হবে। আর এটা সামেশন এফ ওয়াই শূন্য হবে, ওয়াই এটা উল্টা পাল্টা করে ফেলছি আমি। ওয়াই মানে ভার্টিক্যাল বরাবর সমস্ত যোগফল শূন্য হবে, আর হরাইজন্টাল বরাবর সমস্ত ফোর্সের যোগফল শূন্য হবে। আর একটা 3 নম্বর আছে, মোমেন্ট ইজ ইকুয়াল টু সবগুলা, যে একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে এটা শূন্য হবে। কিন্তু কথা হচ্ছে আমরা যখন কনকারেন্ট ফোর্স করব তখনকার মোমেন্টের ইকুয়েশন কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কেউ কি বলতে পারবে কেন কাজে লাগবে না? কনকারেন্ট ফোর্স মানে সমস্ত ফোর্স এক বিন্দুতে আছে। এখন মোমেন্ট কখন কাজ করবে? মোমেন্ট হচ্ছে, মোমেন্টের ফর্মুলা কি, ফোর্স ইনটু ডিসটেন্স। তুমি যদি ওই বিন্দুতে সাপেক্ষে ফোর্স মোমেন্ট নাও, প্রত্যেকটা ডিসটেন্স জিরো হবে, তার মানে ফোর্স ইনটু ডিসটেন্স কাজ করবে না। এই জন্য কনকারেন্ট ফোর্সে এই 3 নম্বর ইকুয়েশন কাজ করে না। কনকারেন্ট ফোর্সের 3 নম্বর ইকুয়েশন কাজ করে না, শুধুমাত্র প্রথম দুইটা ইকুয়েশন কাজ করে। তার মানে তোমাদের কাছে ইকুয়েশন আছে কয়টা? দুইটা ইকুয়েশন আছে, দুইটা। এখন মনে রাখবা তোমরা যে তোমার কাছে দুইটা ইকুয়েশন যদি থাকে তাহলে একটা ছবি থেকে তোমরা দুইটা আননোন সলভ করতে পারবা। তোমরা মনে হয় এর আগে করে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 12, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 6, এটা তোমরা সলভ করতে পারবা। এ প্লাস বি ইজ ইকুয়াল, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 12, এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 13 বা হটেভার 8, এরকম কিছু একটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবা না। কেন পারবা না? এ বি সি তোমরা ভেরিয়েবল 3টা, ইকুয়েশন 2টা। নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোন সমান না হলে তোমার ইকুয়েশন সলভ করা যায় না। তোমরা ডিটারমিনেন্ট করছো, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক করছো, ম্যাট্রিক্স করছো, তোমরা জানো নাম্বার অফ ইকুয়েশন মাস্ট বি
ইকুয়াল টু নাম্বার অফ আননোন। যদি কোনো কারণে নাম্বার অফ ইকুয়েশন কম হয়ে যায়, এই ইকুয়েশন সলভ করা যায় না, তখন এটাকে আমরা বলি ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট, অনির্ণয়। আর ডিটারমিনেট মানে নির্ণয় করা সম্ভব। আর স্ট্যাটিক্যালি ডিটারমিনেট কেন বলবো? কারণ স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়ে এটা সলভ করা সম্ভব। তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট শব্দটা মাথায় রাখবা। তোমরা লেভেল 3 পর্যন্ত লাগাতার, লেভেল 1 লেভেল 2 3 বছর খালি ডিটারমিনেট ইকুয়েশন দিয়ে কাজ করবা। শুধুমাত্র লেভেল 4 এ গেলে অথবা লেভেল 3 টার্ম 2 তে মনে হয় একটা আছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। প্রত্যেকটা জিনিসই বেসিক্যালি ইনডিটারমিনেট, প্রত্যেকটা স্ট্রাকচার ইনডিটারমিনেট। কারণ তো প্রথমে তোমরা ডিটারমিনেটটা শেখার পরে আস্তে আস্তে ইনডিটারমিনেট গুলো শিখবা। এখন হচ্ছে আমার তো দুইটা পদ্ধতি আছে, একটা লামির থিওরাম আর একটা ইকুয়েশন হিসাবে। কোন পদ্ধতি কোথায় ইউজ করবো? প্রথমে একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে স্যার এইটা করব নাকি ওইটা করব। তাহলে আমরা লামির থিওরাম বের করার জন্য আমাদের শর্ত লাগবে কয়টা? একটা হলো আমাদের পুরা জিনিসের মধ্যে 3টা ফোর্স এবং 3টা অ্যাঙ্গেল আছে। এই 3টার মধ্যে যে কোনো 4টা তুমি যদি জানো, তাহলে হাতে থাকে কয়টা? 2টা। মনে করো তুমি 3টা ফোর্স জানো এবং একটা অ্যাঙ্গেল জানো, অথবা 3টা অ্যাঙ্গেল জানো, একটা ফোর্স জানো, অথবা 2টা ফোর্স জানো, 2টা অ্যাঙ্গেল জানো। মানে যে কোনো 4টা জানতে হবে, তাহলে তোমার আননোন থাকে 2টা। তার মানে তুমি ম্যাক্সিমাম 2টা আননোন সলভ করতে পারবা। এটা মাথায় রাখবা। যদি এইটা করতে পারো এই পয়েন্টে, তাহলেই তুমি এটা লামিস থিওরাম দিয়ে সলভ করা সম্ভব। তার মানে তোমাদের 4টা ইনফরমেশন জানতে হবে আউট অফ 6। তাহলে তাহলে কখন তোমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তোমরা ইয়া করতে পারবা? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন স্ট্যাটিক্স 2D প্লেনে এইটা ইউজ করবা। নাম্বার 1, উই ডু নট নিড থার্ড ইকুয়েশন ফর কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স। একটু আগেই বললাম আমি কেন লাগবে না। হ্যাঁ, এখন আমরা কোন কোন ক্ষেত্রে এটা সলভ করতে পারবো? নাম্বার 1, আচ্ছা আমি যেটা বললাম উই ডু নট নিড কোপ্ল্যানার পরে হোয়াই আমি বলে দিছি, আগেই বলে দিছি একটু, যে যেহেতু কনকারেন্ট ফোর্সের সাপেক্ষে মোমেন্ট নিলে মোমেন্টের ডিস্টেন্সটা নাই, নো ডিস্টেন্স, এফ ইন্টু ডি হলো মোমেন্ট, ডি যেহেতু শূন্য, অতএব আমরা এই থার্ড ইকুয়েশনটা ব্যবহার করবো না কনকারেন্টের ক্ষেত্রে। এবার আসো, নাম্বার অফ ফোর্স যদি 3টার বেশি হয়, তখন কিন্তু আর আমরা কনকারেন্ট ফোর্স এই লামিস থিওরাম ব্যবহার করতে পারি। লামিস থিওরাম ম্যাক্সিমাম 3টা ফোর্স নিয়ে ডিল করতে পারে। 4টা ফোর্স হলে বা 5টা ফোর্স হলে লামিয়ার কাজে লাগবে না। এটা নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হলো ইনফরমেশন যদি 4টা থেকে কম থাকে আমাদের কাছে, তাহলে আমরা সলভ করতে পারবো না। এবং আরেকটা কোশ্চেন, যদিও আমরা লামিস থিওরাম দিয়ে সলভ করতে পারি, তারপরেও আমরা ইচ্ছা করলে ইকুইলিব্রিয়াম স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়েও সলভ করতে পারবো। এটা ওর যদি অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। আমি কি সবাইকে এই পর্যন্ত বুঝাইতে পারছি? মানে ইজ দেয়ার এনিওয়ান হু ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড? লাস্ট লাইনটা বুঝে নেই স্যার। আমি বললাম যে লামিস থিওরাম সলভ করার জন্য আমি শর্ত দিয়ে দিলাম এখানে। লাস্টের লাইনটা হচ্ছে যদিও লামিস থিওরাম দিয়ে সলভ করা যায়, ওইটা ইকুয়েশন স্ট্যাটিক্স দিয়েও সলভ করা যায়। অর্থাৎ সকল খারই খারক, সকল খারক খার নয়। মনে আছে? ইয়েস স্যার। Yes, sir. ওই জাতীয় একটা জিনিস। অর্থাৎ এটা যে লামি দিয়ে সলভ করা গেলেও এটা স্ট্যাটিক দিয়েও সলভ করা যায়, বাট সকল স্ট্যাটিক দিয়ে সলভ করা গেলে লামি দিয়ে সলভ করা যাবে না। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার আসো আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করবো। এই একটা কনকারেন্ট ফোর্সের একটা অঙ্ক করবো আমরা। এটা তোমাদের, আমি এই ছবিটা কিন্তু তোমাদের আমার বইটা অনেক পুরানো, ছবি সুন্দর নয়। আমি বলছি কারো যদি সুন্দর নতুন বই থাকে, প্রিন্ট যদি পরিষ্কার থাকে, তোমরা কালকে স্ক্যান করে যদি এটা গ্রুপে দিয়ে দাও বা আমাকে দিয়ে দাও, আমি যদি গ্রুপে প্রয়োজন মতো দিই আমার সুবিধা হবে। তোমাদের কারো কাছে কি পরিষ্কার বই আছে? আর এই বইটা কাজে লাগবে। তোমরা যদি না পাও নীলক্ষেত্রে কিনতে পারো, সিনিয়রদের কাছে নিতে পারো। অনলাইনে এই বইটা নাই, অনলাইনে পিডিএফ কপি এই বইটা পাওয়া যায় না। সেই জন্য তোমরা এই বইটা তোমাদের সারা জীবন কাজে লাগবে যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকতে চাও। আর বিসিএস হিসাবে চলে গেলে তখন হয়তো নাও লাগতে পারে, পুলিশ হলা, বিসিএস ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশনে গেলা, ম্যাজিস্ট্রেট হলা, তখন হয়তো আর ইঞ্জিনিয়ারিং কাজে লাগবে না। বাট তুমি যদি ইঞ্জিনিয়ার হয়তো নিজেকে ইভলভ করতে চাও, তাহলে এই বইটা সারা জীবনই কাজে লাগবে তোমার। আমার কাছে মনে হয় এই বইটা তোমরা কিনে নিতে পারো। বইটার দাম এমন আমরি কিছু না, 150-200 টাকা হবে। যেটা বলতেছিলাম, স্যার কোন বইটা স্যার?
অ্যানালিটিক্যাল মেকানিজম বাই ফেরিজ আমি লিখেছি তো তোমাদের গ্রুপে পোস্টে Yes, sir. Yes, sir. Yes, sir. আমি তোমাদেরকে এখানে আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কিন্তু পোস্টে আমি লিখি, কিন্তু লিখি এই কারণে যে তোমরা মনে না থাকলে ওখান থেকে দেখে নিতে পারো। এখানে কি আছে তোমরা দেখো, এখানে কি একটা প্রবলেমটা সবাই পড়ো, পড়ো সবাই কি লেখা আছে। এই একটা গোল একটা স্ফেয়ার, এর ওজন হচ্ছে 5000 পাউন্ড, 5000 পাউন্ড, এবং এটা দুইটা স্মুথ প্লেন এর মাঝখান দিয়ে আটকানো আছে। এটা ভার্টিক্যাল, এটা ইনক্লাইন। হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি দেওয়া আছে। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য রিয়াকশন এট দ্য কন্টাক্ট, কন্টাক্ট কোটা এখানে আর এখানে রিয়াকশন কত হবে, এটা কোশ্চেন। অঙ্কর প্রবলেমটা বোঝা গেছে? প্রথম কথা হচ্ছে অঙ্কটা বোঝা, কিন্তু কি চাচ্ছে কি দেওয়া আছে এটা না বুঝলে কিন্তু অঙ্কের মধ্যে ঢুকতে পারবো না। আমাদের এখানে একটা 500 পাউন্ড ওজনের একটা স্ফেয়ার দুইটা প্লেনের মাঝখানে আটকায় আছে। এখন এর উপরে কি পরিমাণ রিয়াকশন হচ্ছে এটা কোশ্চেন। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। রাইট। আমি তোমাদের যখন রিয়াকশন পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা তোমাদেরকে স্মুথ প্লেন এবং রাফ প্লেন সম্পর্কে কথা বলছিলাম। স্মুথ প্লেন হলে ইট ওয়ার্কস লাইক রোলার, অর্থাৎ এই প্লেনের পারপেন্ডিকুলার একটা রিয়াকশন কাজ করে। আর রাফ প্লেন হলে পারপেন্ডিকুলার এন্ড হরিজন্টাল দুটাই কাজ করবে। রাফ প্লেন হলে ফ্রিকশন হবে, ফ্রিকশন কাজ করবে, আর স্মুথ প্লেন হলে কাজ করবে না। এখানে যদি স্মুথ ভার্টিক্যাল ওয়াল এবং স্মুথ হরিজন্টাল ওয়াল বলছে, ইনক্লাইন ওয়াল বলছে, এই দুটার মধ্যে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সই কাজ করবে। ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে এই প্লেনের পারপেন্ডিকুলার, ভার্টিক্যাল না সরি, এই প্লেনের পারপেন্ডিকুলার, এই প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে এখানে সর্বমোট কয়টা ফোর্স কাজ করবে? একটা করবে এর ওজন কাজ করবে নিচের দিকে ভার্টিক্যাল গ্র্যাভিটি বরাবর, একটা কাজ করবে এই বরাবর সাপোর্ট দিবে। এই তিনটা ফোর্স ছাড়া কি আর কোনো ফোর্স আছে? নো স্যার। এই তিনটা ফোর্স একই পয়েন্ট দিয়ে যাবে না? দেখো এ যাবে, এটা কি? এটা ট্যানজেন্ট পয়েন্ট, যেটা ট্যানজেন্ট পয়েন্ট, এই যে ট্যানজেন্টের এই পয়েন্টটা কি বলা হয়? কি পয়েন্ট বলা হয়? এটা তো ট্যানজেন্ট। ট্যানজেন্ট যে জায়গায় লাগে, স্পর্শ বিন্দু বাংলায় বলে, ইংলিশে কি বলে? স্পর্শ বিন্দু কি বলে কেউ জানো না? ইংলিশ ভার্সন পড়ো নাই তোমরা? স্পর্শ বিন্দু তো জানি আমরা। বাংলা, আমি তো বাংলা ভার্সনে পড়ছি, আমি তো ইংলিশ ভার্সনে পড়ি নাই। এই জন্য আমি স্পর্শ বিন্দু স্পর্শক জানি। এটাকে স্পর্শক বা ট্যানজেন্ট বলে। স্পর্শ বিন্দুকে কি বলে আমি জানি না, ট্যানজেন্ট পয়েন্ট হইতে পারে আমি জানি না। তাহলে এই বরাবর কাজ করলে এই ট্যানজেন্টের থেকে যদি ট্যানজেন্ট পয়েন্ট থেকে যদি তুমি একটা ভার্টিক্যাল টানো, এটা অবশ্যই সেন্টার দিয়ে যাবে, নাকি যাবে না? যাবে, এইটাও যাবে, আর এর 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 যে ইয়াটা সেলফ ওয়েটটাও যাবে। তাহলে তিনটা একই পয়েন্টে যাবে। তাহলে এটা কি কোপ্লেনার কনক্যারেন্ট ফোর্স হয়ে গেল না? এইটা যদি বুঝে থাকো তাহলে মনে করো অঙ্ক 90% বুঝে গেছে তোমরা। প্রথম হলো এই জিনিসটুকু বোঝাই হচ্ছে অঙ্কের আসল জিনিস। এইটুকু যদি বুঝতে পারো 90% অঙ্ক বুঝে গেছে, আর বাকি অঙ্ক খুবই সোজা। এই এমন কেউ আসো যে আমার এই অংশটুকু বুঝো নাই? স্যার তিনটা বুঝতে পেরেছি ফোর্সের, স্যার। হ্যাঁ, একটা মেয়ে কথা বললো, নাম বলো, নাম বলে কোশ্চেন করো। স্যার ক্যাপ্টেন ইয়াসমিন স্যার। ইয়াসমিন বলো। স্যার এখানে তিনটা ফোর্স, একটা ট্যানজেন্ট পয়েন্টে কাজ করছে, একটা দুইটা নিচের ট্যানজেন্ট দিকে। পয়েন্টে কাজ করছে, এর ট্যানজেন্টে একটা, এর ট্যানজেন্টে একটা সেলফ ওয়েট, নিজের ওয়েট, এর ওজন আছে না? স্যার ওয়েটটা নিচের দিকে কাজ করছে, আরে এটা একটা নিচের দিকে বলবা না, গ্র্যাভিটি বরাবর বলবা। গ্র্যাভিটি বরাবর স্যার। তোমরা আর হচ্ছে একটা সবসময় ট্যানজেন্ট মেকানিক্সের ভাষা ইউজ করবা, নিচ উপর বলে কোনো শব্দ নাই। গ্র্যাভিটি বরাবর, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। কারণ এখন থেকে যদি ইউজ না করো তুমি দেখবা যে নন ইঞ্জিনিয়ারের মতো কথা বললে হবে না। হ্যাঁ ঠিক আছে, তোমরা লেভেল 1-এ ভুল করতেই পারো, আমি কারেকশন করে দিলাম। এখন থেকে তোমরা চেষ্টা করো মেকানিক্সের ভাষায় কথা বলা। মেকানিক্সের ভাষা মানে আমি কি বুঝতে পারছি কি বলতে চাচ্ছি? বুঝতে পেরেছি স্যার। একটা ছেলে একটা কোশ্চেন করছে না, বলো কিছু একটা বলছিলে, একটা পুরুষ কণ্ঠ শুনছি আমি, কে এটা? নাকি এমনি স্যার বলছো? স্যার আমি বলেছিলাম বুঝতে পেরেছি স্যার। ও আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা তিনটা ফোর্স কাজ করছি। এখন তাহলে আমরা তিনটা ফোর্স যেহেতু এখানে কাজ করবে, তাহলে আমাদের কি হবে দেখি এখানে। হোয়াট উইল দ্য ফোর্স এন্ড রিঅ্যাকশন? আমরা বলছি W500 উইল ওয়ার্কস অ্যালং গ্র্যাভিটি, মানে নিচের দিকে এই বরাবর কাজ করবে। নর্মাল রিঅ্যাকশন ফ্রম স্মুথ ভার্টিক্যাল প্লেন এট ট্যানজেন্ট পয়েন্ট এ পারপেন্ডিকুলার প্লেন, এই বরাবর একটা ফোর্স কাজ করবে। আর কি কাজ করবে? নর্মাল রিঅ্যাকশন ফ্রম স্মুথ ইনক্লাইন প্লেন এট ট্যানজেন্ট পয়েন্ট বি, এটা কাজ করবে।
এটা কাজ করবে এই বরাবর, এই তিনটা ফোর্সই কাজ করবে এবং তিনটা একই বিন্দু দিয়ে যাবে। সবাই কি ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ভেরি গুড। Yes, sir. এটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এটা এই লাইন দেখো, তিনটা সেম লাইনে চলে গেল। সো দে আর কনকারেন্ট ফোর্স। সো ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ কনকারেন্ট ফোর্স। তাহলে সলভ কিভাবে করবো? লেটস সি হাউ ক্যান উই সলভ। এইটারে আমি নিচে নিয়ে গেলাম, মানে ওখানে অনেক বেশি হাউস বড় আছে, এই ফোর্সটা তিনটা নিয়ে গেলাম নিচে। নিচে নিয়ে যাওয়ার পরে আমি কি করলাম, এই ফোর্স গুলো শিফট করলাম। এই এক্স ওয়াই এক্সে রাখাইলাম, এই ফোর্সটাকে এখানে আসলো, এই ফোর্সটা এখানে নিয়ে গেলাম, এই ফোর্সটা এখানে নিয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ফোর্সটাকে এখানে না নিয়ে এখানে কেন নিলাম, এখানে না নিয়ে এখানে কেন নিলাম? কেউ বলতে পারবা? একটা সেম পয়েন্ট তাহলে থেকে concurrent বের করার করার জন্য। আমি প্রথমেই বলছিলাম কম্প্রেশন ফোর্স। রাইট রাইট, আমরা concurrent করার জন্য। আমরা এটাকে টেনশনের মোডে রাখবো। সব সময় আমরা চিন্তা করবো টেনশন মোডে রাখবো। টেনশন মোডে রাখি, উত্তরটা যদি নেগেটিভ হয় কম্প্রেশন হবে, আর যদি পজিটিভ হয় টেনশন হবে। আমরা অলওয়েজ ফোর্স গুলাকে টেনশন মোডে রাখবো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, অ্যাঙ্গেল বের করতে সুবিধা হবে, সবকিছু সুবিধা হবে। সো আমরা টেনশন মোডে আমরা রাখবো এটা। তাহলে আর ফোর্স গুলা কি কি আছে আমরা দেখি। প্রথমে আছে এটার নাম আর বি, এটা আর এ ডাব্লিউ দিব। আর বি কেন দিব? ও উল্টা পাল্টা হয়ে গেছে, আই এম ভেরি সরি। আর এ আর আরবি বদলে গেছে নাকি? ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। এটা হলো আর বি, রিয়াকশন এট প্লেন বি। এটা আর এ, রিয়াকশন এট প্লেন এ। সো আর এ আর বি, এই নামটা এইভাবে দিবা তোমরা। রিয়াকশন দিয়ে একটা ছোট করে একটা বি লিখে দিবা তোমরা, বি পয়েন্টের রিয়াকশন। আর ডাব্লিউ মানে ওয়েট। তুমি যদি একাধিক জিনিস থাকে, একাধিক গোল্লা থাকে বা একাধিক বস্তু থাকে, তখন ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি এভাবে দিবা। মানে এইভাবে নামকরণ করলে হবে কি, তোমারও সুবিধা হবে মনে রাখতে, আর আমারও দেখতে সুবিধা হবে। কারণ একজন তো একটা নামে ডাকো, তাহলে আমি কনফিউজ হবো কোনটা কার কি নাম। এতগুলো স্টুডেন্টের খাতা দেখা আমাদের ডিফিকাল্ট হবে। সো তোমরা প্রথম থেকে এই প্রভিশনটা ফলো করবা, যে রিয়াকশন মানে আর দিবা, ফোর্স হলে এফ দিবা, ওয়েট হলে ডাব্লিউ দিবা। তারপরে যদি কোনো পয়েন্টের ফোর্স হয়, ছোট করে ওই পয়েন্টের নাম্বারটা দিয়ে দিও। সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝতে এবার পেরেছি স্যার। এবার অ্যাঙ্গেল কত? থিটার অ্যাঙ্গেলটা কত ছিল? কত ছিল? 45। 45। থিটা কোনটা? এইটা। থিটা এইটা, মানে এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু কত হবে? 45ই হবে। আমি এই জ্যামিতি আর করাচ্ছি না এখানে, তোমরা এটা 45 হবে। এটা এটা যদি 30 হইতো, এটা হইতো 60, তোমরা জানো এটা। যাই হোক, তাহলে আমার এটা 45 অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। এখন আমরা কি লামিথ থিওরেম অঙ্কটা করতে পারবো? ইয়েস স্যার। লামিথ থিওরেম Yes, ইকুয়েশন, sir. লামিথ Yes, থিওরেম sir. সবাই লেখো তো ইকুয়েশন খাতার মধ্যে। সবার কাছে খাতা আছে তো নাকি? আমি দেখতে পাচ্ছি না, ওটা খাতা টাতা নাই। খাতা, কলম, ক্যালকুলেটর এই আর বই সবসময় সাথে রাখবা। এটা হচ্ছে এইরকম একটা লামিথ থিওরেম। আমরা কি জানি? এ বাই সাইন আলফা, বি বাই সাইন বিটা, সি বাই সাইন গামা, তিনটাই সমান হবে। তাহলে আমরা লামিথ থিওরেমটা অ্যাপ্লাই করে লিখলাম। দেখো সবাই ইকুয়েশনটা খেয়াল করো। আর এ, এটা আর এর অ্যাঙ্গেল হলো এটা, এটা 90 প্লাস 45 কত হয়? 90 প্লাস 45 135। 135 হয়। আর বি এই অ্যাঙ্গেল কত? 90 degree. 90 ডিগ্রি। আর ডব্লিউর এই অ্যাঙ্গেল কত হবে? Sir, 135. 135 হবে। তো ইকুয়েশনটা ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, এখন sir. তুমি Clear, কিন্তু sir. এখন কিন্তু তুমি ডাব্লিউর মানটা জানো। ডাব্লিউ মান কত? 5,000, sir. 5000। অতএব এখানে 5000 দিয়ে দিলাম। এখন তুমি ভেরি ওয়েল আর এ আর বি বের করতে পারবা না? পারবা না? জি স্যার। পারবো, sir. করো তো সবাই। আর এ কত হবে, আর বি কত হবে? 1 মিনিট সময়। আর এ বের করার জন্য আর এ তো 500 এমনি বোঝা যাচ্ছে। এইটাও 135, এটা 35, এটা 5000। এই আর এ এবং ডাব্লিউ একই হবে, এটা তো চোখ বুঝেই বলা যায়। এটার জন্য অঙ্ক করার দরকার আছে? বলো। এইটা বা এইটা, এটা অনুপাত সেম। নিচে দুটার অ্যাঙ্গেল 135, তাহলে আরে অবশ্যই 5000ই হবে, আর কোনো উপায় নাই। নাকি ভুল বললাম? Yes, Sir, sir. right, sir. তো আর এর মান সবাই জানো। আর বির মান কত হয়েছে বলো তো? Sir, 7071 7071 তাহলে 5000 into আর এর মান 5000, আর বির মান
7,100 তোমার সবার এটা হয়েছে? Yes, Yes, sir. sir. তাহলে sir. এখন বলো Yes, sir. এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কারো কোনো সন্দেহ আছে? কোনো এমন কিছু আছে যেটা বোঝার মতো না? তোমাদের ইন্টারমিডিয়েট যে নলেজটা নিয়ে এসছো তারপরে আমি যে কথাগুলো বললাম বা আমি ইন্ট্রোডাক্টরি ক্লাস কিছু বলছি এগুলোর উপর ভিত্তি করে তোমাদের এটা কি কোনো কঠিন মনে হচ্ছে? No, sir. No, sir. এইটাই মেকানিক্স। তাহলে মেকানিক্স কেন তোমরা কঠিন বলো? তোমাদের সিনিয়ররা কেন কঠিন বলে? কেন ফেল করে বলো আমারে? এটা কোনো ফেল করার সাবজেক্ট মনে হচ্ছে তোমাদের কাছে? খুবই ইজি। আমি বললাম যে মেকানিক্স ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট সাবজেক্ট। শুধুমাত্র একটা ব্রেন ওয়ার্ক করতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে। তোমার আগের জিওমেট্রি নলেজ থাকতে হবে, তারপরে কিছু ক্যালকুলাসের নলেজ থাকতে হবে। অনেকে আমি শুনছি যে ক্যালকুলাসের নাকি ইন্টিগ্রেশন ডিফারেন্স না পড়ে ইন্টারমিডিয়েট পাস করে চলে আসছো। প্লিজ যারা যারা করো নাই, যদি না করে থাকো কোনো কারণে, অফ টাইমে তোমরা এই ক্যালকুলাসটা করে ফেলো, না হলে কিন্তু তোমরা এই টার্ম টুতে যায় কিন্তু ধরা খাওয়া শুরু করবা। কিন্তু টার্ম ওয়ানে হ্যাঁ ক্যালকুলাস আছে তো, ওই যে ওই আমার সাথে কে পড়াই? রিসার্চ সাবরিন পড়াই? রিসার্চ সাবরিন পড়াই না কে পড়াই? Yes, sir. রিসার্চ সাবরিন তোমাদেরকে সেন্ট্রয়েড প্লাস ওখানে ইন্টিগ্রেশন আছে না? Yes, Yes, sir. sir. আছে, Open sir. integration sir. আছে। সিম্পল ইন্টিগ্রেশন, যদিও x টু দা পাওয়ার অমুক 4 = x5/5 এই সিম্পল ইন্টিগ্রেশন যদিও, আর এর পরে গেলে কিন্তু আরো ইন্টিগ্রেশন আসবে। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা একটু বাসায় নিজে নিজে পড়ে ফেলবা। যারা না বুঝো টিচার রাখো বা ফ্রেন্ডের কাছে পড়ো, আই ডোন্ট মাইন্ড, বাট প্লিজ রিড ইট। হাউবার তা এইটা তাহলে সবাই ক্লিয়ার। এখন আমি তোমাদের এর সাথে আরো যে অঙ্কগুলো আছে আরেকবার একটু বলুন, স্যার। আবার বলতে হবে। স্যার শুধু হচ্ছে স্যার ওই যে আলফা বিটা এবং গামা যে 135 ডিগ্রি 90 ডিগ্রি আরেকবার একটু দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আরেকবার। এইটা তো ক্লিয়ার। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এই পুরো অ্যাঙ্গেল কত হবে? 45 প্লাস 90 কত হয়? 135 তাহলে এইটাও কিন্তু এইটাও 90 প্রায় এটা 135 হয়, দেখছো? স্যার। তাহলে আমি থিওরামে আমরা এই যে এটা আমি মনে করো প্রথমে আমার আর এ আছে, আর এ কই? এটা আর এ, এটা আর এ বাই এই অ্যাঙ্গেল sin 135, আর বি বাই এই অ্যাঙ্গেল ক্লিয়ার স্যার। sin 90। ক্লিয়ার? ওকে। স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। এই অঙ্কটা আমরা করব কি? সেম অঙ্ক আমরা করব স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়ে। প্রথম দিকেই আমি তোমাদের সব নিয়ম অঙ্কটা শেখাবো যাতে তোমাদের সোজা হয়। স্ট্যাটিক্স এর নিয়ম কি? আমার ইকুয়েশন কয়টা আছে বলো তো? দুইটা, সামেশন fx0 সামেশন fy0 আছে। এখন মনে করো কোন তুমি মনে রাখবা একটা ইকুয়েশন দিয়ে একটা অঙ্ক সলভ করা, একটা আননোন সলভ করা যায়। এক্স বরাবর কয়টা আননোন আছে, ওয়াই বরাবর কয়টা আননোন আছে, কেউ বলতে পারবা? প্রথম অঙ্ক মাথায় রাখো। X বরাবর স্যার একটা unknown আর এ। এক্স বরাবর একটা আননোন আর ওয়াই বরাবর স্যার y বরাবর এটা দুইটা। আরবির কম্পোনেন্ট একটা এক্স ও যাবে একটা ওয়াই ও যাবে না? আরবির কম্পোনেন্ট এক্স ও যাবে ওয়াই যাবে না? যাবে না? যাবে, যাবে, স্যার। sir. তাহলে এখন যাবে, বলো স্যার। এক্স কয়টা আছে, ওয়াই কয়টা? স্যার x এর দুইটা, স্যার। X দুইটা, y স্যার। একটা, X স্যার। Very দুইটা, good. Y একটা। সবাই কি বুঝছো? এক্স এ দুইটা আছে, ওয়াই এ একটা আছে। জি স্যার, বুঝতে Yes, তার sir. মানে তুমি আগে কি সামেশন এফএক্স ইউজ করবা না আগে সামেশন এফওয়াই ইউজ করবে? এটা নির্ভর করবে যেই দিকে একটা আননোন আছে ওই ইকুয়েশন আগে ইউজ করবা। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি, স্যার। আর তুমি দেখো তুমি যে এটা ইউজ করো, ভালো হয়। এইটা যদি ইকুয়েশন করো তাহলে কি হবে? আরবি cos 45 = আর এ। তুমি কি আরবি আর এর মান বের করতে পারবা? পারবা না। কিন্তু তুমি যদি ওয়াই বরাবর করো আরবি cos 45 = ডাব্লিউ, তাহলে কিন্তু তুমি এই যে একটাই মাত্র আননোন, সো এটা সলভ করা সম্ভব। সো তুমি এইটা মাথায় রাখতে হবে কোন ইকুয়েশন আগে ইউজ করবা। যেই ইকুয়েশন বরাবর বা যেই এক্সিস বরাবর একটা আননোন আছে সেইটা ব্যবহার করবা। সবাই ক্লিয়ার? স্যার বুঝো নাই? স্যার বলো বলো। স্যার ওয়াই বরাবর একটা কিভাবে স্যার? আচ্ছা, ওয়াই বরাবর একটা আরবির কম্পোনেন্ট কয়টা? স্যার কম্পোনেন্ট দুইটা হবে না? একটা আরবির X দুটো বরাবর, component। Y বরাবর। একটা ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল এবং দুটাই আননন। আর এই ডাব্লু তো তুমি জানো রে ভাই, আননন বলছি আমি, কিন্তু আমি ফোর্স বলি নাই। আননন কয়টা? এই ডাব্লু তো আমার জানা জিনিস। স্যার বুঝতে পারছি। আননন একটাই আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তা আননন একটা আছে। তাহলে এখন আমরা করি, এখন সামেশন এফএক্স আর এফওয়াই0 কোনটা করব? কোশ্চেন ছিল হুইচ ওয়ান টু দ্য ফার্স্ট ডিরেকশন অ্যাট হুইচ অনলি ওয়ান আননোন এক্সিস্ট। সবাই ক্লিয়ার? আমি এতক্ষণ যা বললাম এটা লিখে দিলাম এখন।
ইয়েস স্যার। যেদিকে একটা আননোন আছে ওইটা আমরা প্রথমে কাজটা করব। তাহলে আমার প্রথম দিয়ে একটা আননোন আছে, ওয়াই বরাবর একটা আননোন আছে। সামেশন fy 0 এইভাবে লিখবা তোমরা, কিন্তু মিস করবা না। সামেশন fy 0 ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ ব্র্যাকেটে লিখবা বা কমা দিয়ে লেখো, যাই লেখো, মানে উপর দিকে পজিটিভ হবে। তারপরে উপর দিকে সমস্ত, তাহলে আরবির cos 45 কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে স্যার। প্লাস হবে। Plus ভেরি গুড। হবে। সো আমরা আরবি আর এই দুটো আছে, এটা হবে আরবি cos 45 আর ডাব্লু মাইনাস হবে কেন, নিচের দিকে আছে। এখন থেকে এখানে আরবি cos 40 আর আরবির মান বের করতে পারবা? Yes, sir. পারবো স্যার। 500 বাই cos 45 মানে 7071। একই হলো, কিন্তু আমরা কিন্তু লামিস থিওরামে করলাম একই হলো, ইয়া থিওরাম করলাম সেম হলো। ক্লিয়ার? ইয়েস স্যার। এরপরে হচ্ছে এবার সামেশন এফওয়াই আমরা করব। এক্স বরাবর এইভাবে লিখবা এবং আরবি মাইনাস আরবি cos 45 প্লাস আরএ। আরে আমার একটু এটা ছোট লিখি নাই, আরবির মান 22 আমরা জানছি, এখানে বসাই দিলে আর এর মান বের করে ফেলতে পারবো এবং এটা মাইনাস আলটিমেটলি প্লাস হবে। সো আর এর মান হবে 500 পাউন্ড। তার মানে আগের লামিস থিওরামে করে যে উত্তর আসলো আমার সেম এই নিয়ম করে একই উত্তর আসলো। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইয়েস স্যার। তো আমি Yes. 72 করলাম, তোমাদের এখানে 73, 4, 5 এই তিনটা তোমরা নিজেরা করে ফেলবা, এই তিনটা নিজেরা করে ফেলবা। এটা আমি আর করব না, তোমরা করবে, আমি এটা বুঝলি। এবার পরবর্তী একটা অঙ্ক আমরা হিস দিই তোমাদের, এটা শেষ। তো এই অ্যাসাইনমেন্টটা দেখো, এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম আমি তোমাদেরকে। এই সমস্ত অ্যাসাইনমেন্ট তোমরা করবা, সবগুলা এই গোলের অঙ্ক, গোলের অঙ্ক। আমি কয়েকটা হিস দিব এখন তোমাদের। এই যে ফিগার 39 এখানে লেখা আছে, তোমরা এটা দেখতে পারবা, দরকার স্ক্রিনশট নিয়ে নাও একজন, না হলে আমি দিয়ে দিব, তোমাদের অসুবিধা নাই। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। আরবি cos আচ্ছা, অসুবিধা নাই। হ্যাঁ, কোশ্চেন আছে কোনো? এটা বুঝেন fx এই কোশ্চেন আছে, বলো বলো কি কোশ্চেন? আরিয়া কারো কাছে কোনো কোশ্চেন আছে? না থাকলে কথা বলো না। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের তো হচ্ছে ইকুয়েশন দ্বারাই ম্যাথ গুলো ইজি হচ্ছিল, তারপরে হচ্ছে লামিতে কেন আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি? আমরা লামিতে মোস্ট অফ টাইম, প্রথমে আমি বলে দিচ্ছি যে তিনটা ফোর্স থাকে লামি ইউজ করতে পারবো, তিনটার বেশি থাকলে লামি ইউজ করতে পারবো না। আমি আমি প্রথম ক্লাসে প্রথম কি বললাম, আমি তোমার যদি 4টা আননোন মানে 2টা মাত্র আননোন থাকে তাহলে সলভ করতে পারবা, আর যখন 3টার বেশি ফোর্স থাকবে তখন আমরা লামি ইউজ করতে পারবো না, সামেশন এফেক্ট এফ ইউজ করতে হবে। আর কি 3টার বেশি ফোর্স থাকলে আননোন কিন্তু 2টাই থাকতে হবে, ফোর্স না মোর দ্যান 3, আর আননোন থাকবে 2টাই, 2টার বেশি আননোন সলভ করতে পারবে না। এটা বলছি একটা কথা। আর আমি বলছি লামিস থিওরামে করতে পারলেও সামেশন এফওয়াই বা স্ট্যাটিক্স এর নিয়মেও করা যাবে, সেই জন্য একই অঙ্ক 2 নিয়মে করে দেখাইলাম, 2 ভাবে করতে পারবা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন। এখন আমি এই যে অ্যাসাইনমেন্ট দিলাম তোমাদের, এই অ্যাসাইনমেন্ট সবাই করবা, এটা আমি তোমাদেরকে ইসেও দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। এবার এই আরেকটা অঙ্ক আসো, এটা হচ্ছে 2টা, এই অঙ্কটা আমি মানে করাবো না, কিন্তু হিস দিব খালি, তোমরা সলভ করবা। এখানে 2টা স্পেয়ার আছে, অঙ্কটা সবাই পড়ে ফেলো, কি লেখা আছে পড়ো। 2 স্পেয়ারস আর রেস্ট এগেইনস্ট স্মুথ সারফেস অ্যাজ শোন ইন ফিগার 44, এইভাবে আছে। স্পেয়ার এ এন্ড বি ওয়েট 3200 পাউন্ড আর 100 পাউন্ড, এটা 3200 পাউন্ড কাজ করে, এটা 100 পাউন্ড কাজ করে। এফ এর মান, এই যে এফ এর মান যদি 1000 হয়, থিটার মান 90, থিটার মান 90, এটা কিন্তু 90 মানে কি, এটা কিন্তু খাড়া হবে, সোজা লম্বা হবে, বাঁকা হবে না। ফাইন্ড দ্য রিঅ্যাকশন এট এ বি এন্ড সি, রিঅ্যাকশন এট এ বি সি হবে না, ভুল বলছি আমি, এটা হবে বি সি ডি এন্ড ই, আমি লিখতে ভুল করছি, এটা হবে সি ডি এন্ড ই হবে। সবাই ক্লিয়ার? এটা হবে রিঅ্যাকশন এট হয় না কেন? আচ্ছা, এখানে সি ডি এন্ড ই হবে। এখন আসলে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে থিটা 90 ডিগ্রি মানে এইটা খাড়া হবে, মানে এটা ইনক্লাইন হবে না, এটা ভার্টিক্যাল হবে 90 ডিগ্রিতে। এবার আসো আমার কি কি ফোর্স কাজ করবে দেখো, এখানে এই এই স্মুথ প্লেন বরাবর একটা কাজ করবে, এই স্মুথ প্লেনে এটা 3টা রিঅ্যাকশন কাজ করবে।
কার কোনো সন্দেহ আছে? নাই। এবং এইখানে দেখো এইভাবে আর কি ফোর্স কাজ করবে, এখানে একটা এফ কাজ করবে, আর এখানে কাজ করবে, এর একটা ওজন কাজ করবে। এই দুইটার ওজন কাজ করবে সেন্টার বরাবর নিচ দিকে। এই যে দুইটা, যেই দাগটা এই মাত্র দেখলা তোমরা, এই যে কন্টাক্ট স্পর্শক, দুইটা সার্কেলের কমন স্পর্শক বরাবর একটা কমন ফোর্স কাজ করবে। এ ধাক্কা মারবে উপর দিকে, ও ধাক্কা মারবে নিচের দিকে, দুইটা একে অপরের সমান এবং বিপরীত ফোর্স কাজ করবে এই লাইন বরাবর। আর কি কাজ করবে? এই ফোর্স কাজ করবে। এখন বলো কারো কিন্তু কোন কোন ফোর্স কাজ করবে এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাকি? নো স্যার। খেয়াল করো এখানে, এখানে একটা দুইটা কনকারেন্ট ফোর্স হয়ে গেছে কিন্তু এখন, এ একটা দুইটা কিন্তু কনকারেন্ট ফোর্স কিন্তু এখন। সো এটা আলাদাভাবে সলভ করতে হবে, এটা আলাদাভাবে সলভ করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এই দুইটাকে আমরা আলাদাভাবে নিয়ে নিই, মানে বের করে নিয়ে আসি বাইরের থেকে, বাইরে বের করে নিয়ে আসি। এইটারে নিয়ে আসলাম, এইটারে নিয়ে আসলাম। এর ফোর্সটা দেখো, এইটা, এই ফোর্সটা এখানে, এই ফোর্সটা এখানে, এবং এই ফোর্সটা এখানে। তার মানে এর ধাক্কাটা এ নিচ্ছে, এর প্রেসারটা এর রিঅ্যাকশনটা নিচ্ছে। আর যদি আমরা নিচেরটাই আসি, এইটা প্রথমে এই রিঅ্যাকশন, এই যে এখানে, এখানে রিঅ্যাকশনের পর এটা কি হবে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। এক মিনিট দাঁড়াও, এটা হচ্ছে এর 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 ইয়া কাজ করবে, সেলফ ওয়েট কাজ করবে। এখানে হচ্ছে এই যে ফোর্সটা কাজ করছে এখানে, সেখানে চলে আসবে এইটা। আচ্ছা বলো, কোশ্চেন বলো। স্যার আমাদের যে নিচের স্পেয়ারটা আছে স্যার, এটার যে ওজন মাটিতে কাজ করবে স্যার, সেই মাটিটা তো সমান বল রিয়াকশনটা দিবে। তাহলে স্যার এখানে নিচের দিকে যে বলটা আছে সে উপর দিকে আবার কেন স্যার? এটা তো জিরো হয়ে যাবে আলটিমেটলি। আচ্ছা রাইট, নিচের দিকে তুই বলছো এইটা এটা সমান হবে, জি স্যার। তুমি শিওর? স্যার বস্তুর ওজন যেটা থাকবে তার বিপরীত প্রতিক্রিয়া তো একই হয় স্যার। এই যে ফোর্সটা আছে এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট এখানে আসবে না? উপরের স্পেয়ারের স্যার। এই যে উপরে ফোর্স, যে এই যে আমি এই হলুদ রঙের যে ফোর্সটা, এটা তো জি স্যার, জি এর স্যার, একটা ভার্টিক্যাল এখানে একটা কম্পোনেন্ট আসবে না? আসবে স্যার। তারপর এর ভার্টিক্যাল কম্পোনেন্ট প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা হবে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। যাক, তাহলে এইগুলা ফোর্স, আর ফোর্সের নাম কি দিব? এ তো এফ নাম দিয়েই দিছে ওরা, আমি নাম চেঞ্জ করতে পারবো না। তাহলে এটার নাম কি দিব? কি দিব এটার নাম? সি পয়েন্ট আছে, এটার নাম দিব আর সি। আচ্ছা, এটার নাম কি দিব? আরে আর দিব না ডাব্লিউ দিব? Sir, W. ইয়েস। এটার নাম দিলাম, এটার নাম দেবো আর এ বি। কেন দিব? রিয়াকশন বিটুইন এ এন্ড বি, মানে এর মধ্যেও আর এ বি থাকবে, এর মধ্যে সমান এবং বিপরীতমুখী হবে। এই জন্য যে দুই পয়েন্টে কন্ট্যাক্ট করছে, রিয়াকশন এট এ এন্ড বি, এই নাম দিব আমরা। আর এটা ডাব্লিউ এ দিব, ভেরি গুড। এটার নাম কি দিব? Sir, C, R, E. এটা আর ই, আর এটা আর ডি, আর এটা ডাব্লিউ বি। ভেরি গুড, এই যে তোমরা বুঝে ফেলছো তো। এটা আর এ বি থাকবে, এটা ডাব্লিউ বি হবে, এটা আর ই হবে, এটা আর ডি হবে। এখন এই ফ্রি বডি, এই যে ছবিটা আঁকাইলাম, এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম এটা হয় না, একটু পরে স্টেপে যাবে। ওই যে আমি যে লাইন ডায়াগ্রাম আঁকাই না, লাইন ডায়াগ্রাম, ওইটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে। তাহলে এখন এই যে দুইটা ফোর্সকে, দুইটা আমরা স্ফিয়ারকে আলাদা করে নিলাম, এই আলাদা করার পরে আমাদের দুইটার ফোর্স সিস্টেম বলবে, এটা একটা কনকারেন্ট সিস্টেম, এটা একটা কনকারেন্ট সিস্টেম। কারো কোনো সন্দেহ আছে এটাতে? নো স্যার। ভেরি গুড। এখন এটাকে আবার আমি আলাদা করে নিলাম, বিটাকে আলাদা করে নিলাম এখানে, মানে আমি গোলটা বাদ দিলাম, খালি ফোর্সটা রাখলাম, আর এটাকে আলাদা করলাম। তাহলে বিটাকে দেখো, দেখো তুমি, আমি বলো তো এখান থেকে এখানে কেন আঁকাইলাম, কে বলতে পারবে? এরকম আঁকালাম কেন? কারণ আমি টেনশনে রাখলাম এটাতে। আমি বললাম না ফোর্সটা যখন আঁকাবার টেনশনে রাখবা। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। মানে এখানে মনে হচ্ছে কম্প্রেশনে, আর এখানে টেনশন, এই জন্য এটাকে টেনশন আঁকালাম। টেনশন আঁকালাম মানে তাহলে এই ফোর্সটা বড় হবে, কোনো সন্দেহ নেই, রিয়াকশনটা বড়। আর এমনিও তো বুঝতে পারছো, এর কম্পোনেন্ট যোগ করে রিয়াকশনটা বড় হবে, আর এর সেলফ ওয়েটটা কম হবে, কোনো সন্দেহ নেই। রাইট, এখন আমরা ফোর্স নামগুলো ট্রান্সফার করি। আর এ বি,
এটাও আর এ বি, স্যার ডাব্লিউ এ। 1 মিনিট, হ্যাঁ বলো। স্যার ওই যে বি তে যে নীল ফোর্সটা আছে উপরে, ওইটাকে কি আমরা নিচে দিয়ে দিতে পারতাম না? নিচে স্যার বি এ যে নীল ফোর্সটা আছে উপরে যে নিচের দিকে করা, নিচে নিচে মনে করো দিলাম আমি, নিচে দিলে তুমি কি জি গেন? স্যার হ্যাঁ নিচে দিলাম মনে করো, দিলে কি গেইন করতে পারতো তুমি? কোনো আলাদা করে কিছু বেনিফিট পাইতা? লাইন একই লাইন ভরে একটা ইকুয়েশনের মধ্যে ঢুকাইলে আমার সহজ না? জি মানে স্যার। আমি যত ফোর্স থেকে লাইন যত কম করব, আমার অঙ্ক করতেছে, হ্যাঁ নিচে দিতেই পারো তুমি আলাদা, কোনো সমস্যা নেই। কিন্তু আমি লাইনে না দিয়ে এইভাবে কেন দিলাম? তাহলে আচ্ছা কেন দিলাম অঙ্কটা শেষ করার পর বুঝতে পারবা। এইটার নাম কি বলতো? আর ডি মাইনাস ডাব্লিউ বি। উপর দিকে আছে, তাহলে ডাব্লিউ বি নিচের দিকে কাজ করে, এই যে ডাব্লিউ মাইনাস, আর আর ডি উপর দিকে কাজ করে, আর ডি প্লাস। আর ডি মাইনাস ডাব্লিউ বি। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তারপরে এইটা আর ই, এইটা কি ই এফ প্লাস আর সি। কেন দেখো, এই যে এই রিয়াকশনটা আর এটা যোগ হয়ে গেছে, এটা একই দিকে গেছে, এটার নাম এফ প্লাস আর সি। সবাই ক্লিয়ার? এই দুটার যোগফল। জি তাহলে স্যার। এখন এখন দেখো, এই দুইটা অঙ্কের মধ্যে তোমরা সরি কোনটা সলভ করবা? কে বললো, কে বলতে হবে কোনটা আগে সলভ করবা? রাইটেরটা না লেফটেরটা? মানে বড় সার্কেল এ করবা না বি আগে সলভ করবা? বলো, কেউ বলতে পারবা? স্যার বড়টা আগে। কেন বলো তো? স্যার এখানে দুইটা মান দেওয়া আছে, এফ আর হচ্ছে ডাব্লিউ এ। এই মান দেওয়া আছে, এফ এন্ড ডাব্লিউ এফ দেওয়া আছে, তাই তো? আর তার মানে এখানে এফ এন্ড ডাব্লিউ এফ দেওয়া আছে, আর এটা ডাব্লিউ বি দেওয়া আছে খালি, তাই তো? তাহলে তুমি এফ এন্ড ডাব্লিউ এফ দিলেই কিন্তু, কেন তুমি এটা আগে সলভ করবা? এটা উত্তরটা তোমার আংশিক হয়েছে, একটা আমি পুরাটা যাচ্ছি। আর কেউ বলতে পারবো? ওর উত্তর ঠিকই দিছে। আননোন কম স্যার, আননোন রিঅ্যাকশন কম। কম বেশি বলবা না, সংখ্যা বলো। এতে কয়টা আননোন আছে? Sir, এতে স্যার আর এবি এতে কয়টা আননোন আছে? আগে বলো, তুমি কয়টা কয়টা আননোন সলভ করতে পারো ম্যাক্সিমাম? স্যার দুইটা ম্যাক্সিমাম solve দুইটা পারবা। তাহলে দেখো, এতে দুইটা আছে, বিতে তিনটা আছে, খেয়াল করছো? ইয়েস স্যার। এতে আছে দুইটা, এতে কি দুইটা আছে? আর এ বি আছে আর আর সি আছে। আর বিতে আছে আর ই, আর এ বি, আর ডি, তিনটা আছে। এটা কি সলভ করতে পারবা? জীবনেও পারবা না তুমি। তুমি এখান থেকে আর এ বিটা বের করার পরে এই আর এ বিটা এখানটা ট্রান্সফার করবা, তখন এর আবার দুইটা আননোন হয়ে যাবে। সবাই বুঝছো না বুঝো নাই? জি স্যার। এই আর এ বি আর এ বি সমান তো, তার মানে এখানে দুইটা আননোন আছে। সো দুইটা আননোন তুমি দুইটা ইকুয়েশন বল আমি দিয়ে সলভ করতে পারবা। তারপরে এই আর এ বির মানটা এখানে পুট করার পর এর তখন দুইটা হয়ে যাবে, তখন তুমি সলভ করে ফেলতে পারবা। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড। মেকানিক্স কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? No, sir. আচ্ছা, এবার আরেকটা আমি এগুলো করবো না, এই অঙ্কটা কমপ্লিট করবা তোমরা। এই আমি খালি হিন্টটা দিয়ে দিলাম। 3 নম্বর অঙ্ক আসো। রিমেম্বার ইউ হ্যাভ অনলি 2 ইকুয়েশন, ইউ ক্যান সলভ অনলি 2 আননোন ফ্রম 1 ফিগার। সো তোমরা ওইটা করো। এবার আসো এইটা, এখানে নিচেরটা কাটি না, এটা টাইপ করছে। আচ্ছা, এটা কি লেখা আছে কোশ্চেনটা পড়ো তোমরা। এ 2500 পাউন্ড হুইল উইথ এ রেডিয়াস অফ 3, মানে এটা 3 ফিট রেডিয়াসের একটা হুইল আছে একটা, পুল বাই ফোর্স এফ, একটা এফ পুলে কাজ করতেছে। এবং এখানে কি আছে? হুইচ টেন্ডস টু পুল দ্য হুইল ওভার দ্য অবস্ট্রাকশন এ। এর মধ্যে একটা অবস্থা, মনে করো তুমি একটা গাড়ির চাকা গর্তে পড়ে গেছে, গর্তে থেকে তোলার চেষ্টা করতেছো, তখন তোমার সামনে যে রাস্তার উপর উঠেছে এই কোনাটায় আটকা লাগে না চাকাটা, সেরকম একটা ঘটনা। তুমি এই তোমার ফোর্স মানে কি, তুমি এক্সিলেটর দিয়ে তোলার চেষ্টা করছো গাড়িটাকে। জিনিসটা কিন্তু অনেকটা এরকমই কেসটা, তাই তো? পুল ওভার দ্য অবস্ট্রাকশন এ এট দ্য ইনস্ট্যান্ট দ্য হুইল ইজ অ্যাবাউট টু মুভ। যে মুহূর্তে জাস্ট মুভ করবে, দ্য প্রেসার বিটুইন দ্য হুইল অ্যান্ড গ্রাউন্ড ইজ 0। যখন সে মুভ করার চেষ্টা করবে তখন কিন্তু কন্ট্যাক্টটা থাকবে না, থাকবে? থাকবে না স্যার। যে মুহূর্তে মুভ করে নাই কিন্তু করবে করবে ভাব, তুমি হাঁটা শুরু করছো, পাটা তুলবা, এই সময় কিন্তু ওই পায়ের সঙ্গে তোমার কন্ট্যাক্ট থাকলেও প্রেসারটা থাকবে না, কোনো প্রেসার থাকবে না। দুইটার মধ্যে কোনো কন্ট্যাক্ট সামান্য থাকবে, কিন্তু প্রেসার থাকবে না। মাথায় রাখবা, এই যে ইম্পেন্ডিং টু মুভ, রেডি টু মুভ, অথবা ওয়ান্টস টু মুভ, অথবা ইমিডিয়েট বিফোর মুভ, এইসব ল্যাঙ্গুয়েজ যখন থাকবে তখন বুঝবা যে মুভ করে যাচ্ছে কিন্তু করে নাই, তখন নিচের এই যে রিয়াকশনটা প্রত্যেক ক্ষেত্রেই থাকবে না।
এইটা মাথায় রেখে অঙ্ক করতে হবে। আচ্ছা, এটা যদি বুঝে ফেলো তোমরা, এবং এই এফ এর মানটা থিটার মান 30 ডিগ্রি বলে দিছে, এফ এর মানটা কত হবে। এখন আসো আমার কি কি ফোর্স কাজ করবে আমরা দেখি। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আমাদের ক্লাস টাইম ওভার স্যার। তোমাদের ক্লাসটা ওভার হলে তোমরা 15 মিনিট পরে শুরু করছো, এক। স্যার। আর 2 নম্বর, এখন তোমার টি ব্রেকটা আমি হিসাব করে নিছি, এটা 15 মিনিট পরে শুরু করছো তোমরা, 15 মিনিট পরে ছাড়বে। আমার তো ক্লাস নিতে হবে, আমি একটা মাত্র ক্লাস। তোমাদের প্রায় 30টা 35 মিনিট ব্রেক, কতক্ষণ? আমি কি ভুল বললাম না ঠিক বললাম? স্যার এখন থেকে তো আপনার 2টা ক্লাস স্যার। না না, আমার 2টা ক্লাস শুরু হয় নাই। তোমরা লেভেল 1 4 কে তোমরা নতুন রুটিন দেখো নাই তোমরা। আচ্ছা শোনো, আমি শেষ করিনি, কথা বললাম মাঝখানে, ঠিক আছে? যেটা বলতেছিলাম, এখানে একটা ফোর্স কাজ করে এফ বরাবর, একটার ওজন কাজ করবে, এবং এই একটা রিয়াকশন কাজ করবে, এবং এই ফোর্স কাজ করার কথা, এই রিয়াকশন কাজ করার কথা। কিন্তু ইম্পেন্ডিং টু মুভ যদি হয়, তাহলে এটা এই যে বিট, এই দেখো কি আছে, at the instant the wheel is about to move, the pressure between the wheel and ground is 0। তার মানে তখন কিন্তু এই লালটা থাকবে না, এ চলে যাবে। এই হবে ফোর্সের কারবার। এখন কি তোমরা সলভ করতে পারবো অঙ্কটা? হ্যালো স্যার কোন ডাউট থাকলে বলো। ফোর্সটা এখানে ওয়েটটা কোথায় যাবে স্যার? কোনটা হুইলের ওয়েট? ওয়েট আছে, এই যে নীল রঙের ওয়েট আছে তো। ও আচ্ছা আচ্ছা, আমি বলছি রিয়াকশনটা থাকবে না, খালি বলছি ওয়েট থাকবে। ওকে স্যার। আর একটা এই যে এখানে 2টা অঙ্ক আছে না 3টা আছে, আমি খালি হিসটা দিচ্ছি যাতে তোমরা বাসায় সলভ করতে পারো, কারণ একেবারে যদি হিস না দিই তোমরা না করে বসে থাকবা। এবার লাস্টে একটা অঙ্ক আছে, একটা রোপ একটা ঝুলানো আছে একটা এই জিনিসের মধ্যে, দেখো এই দেখো একটা হুইল আছে, এই রোপ টানা আছে, এবং এর নিজের ওজন কাজ করবে, এবং এই একটা ইনক্লাইন্ড প্লেনে আছে 500 পাউন্ড সিলিন্ডার, তাহলে এর বরাবর 500 কাজ করবে, এই রোপ বরাবর একটা টান কাজ করবে, এবং এই বরাবর রিয়াকশন কাজ করবে। এই 3টাই কাজ করবে। তোমরা দেখো এই যে টেনশন, তাহলে আমরা কি হবে, কি কাজ করবে দেখো, এই বরাবর রোপ কাজ করবে, এই বরাবর সেলফ ওয়েট কাজ করবে, এই বরাবরের ধাক্কাটা কাজ করবে। সো এইটাকে হলে শিফট করে নিয়ে যাও, অঙ্কটা করতে পারবা না পারবো না? পারবা? Yes. আচ্ছা লাস্ট একটা আছে নাকি এটাই শেষ আমি জানি না, দেখি। ও এই আরেকটা আছে, এখানেও একই জিনিস, ওই যে একটা অবস্ট্রাকশন আছে, এটা এই 15 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন প্লেন আছে, এখানে থিটার একটা মান দেওয়া আছে না নাই আমি জানি না, থাকবে বা থাকবে না, হটেভার। এফ এর মান কি আছে? নাই। তাহলে এফ নাই, থিটা নাই, 2টা আননোন আছে তোমার। সো তোমরা সলভ করতে পারবে এটা। তাহলে এখানে ফোর্স গুলা কি কাজ করবে? এই দেখো, 1 নম্বর হচ্ছে এফ কাজ করবে, 2 নম্বর সেলফ ওয়েট কাজ করবে, 3 নম্বর এই রিয়াকশনটা কাজ করবে, 4 নম্বর এই একটা কাজ করবে। ঠিক আছে? তার মানে এই অঙ্কটা একটু একটু ঠান্ডা মাথায় করতে হবে, চিন্তা ভাবনা করে করতে হবে। কিভাবে কি চিন্তা ভাবনা করতে হবে? কারণ এইটা আমার আননন, এবং এইটা আননন, 3টা আননন আছে আমার, তাই না? আর থিটা সহ 4টা আননন আছে একদিক দিয়ে। থিটা আছে কিনা আমি জানি না, নাই। তাই যদি থাকে তাহলে এই অঙ্কটা নর্মাল ভাবে করা যাবে না, অঙ্কটা একটু ব্রেন ওয়ার্ক করতে হবে। এখানে হয়তো মোমেন্টারি ইকুয়েশন ইউজ করতে হবে। এখানে মনে রাখবা, এই যে ডিসটেন্স, এই যে এই জিনিসটা, এইটার উপর ভিত্তি করে এই বরাবর কিন্তু দূরত্ব হবে। এটা 1 ইঞ্চি হলে এটাও 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি হলে অ্যাঙ্গেল গুলো বের করতে হবে জিওমেট্রি দিয়ে। এই অঙ্কের সবচেয়ে টাফ অংশ হলো জিওমেট্রি দিয়ে অ্যাঙ্গেলটা বের করা। তোমরা এটা অ্যাঙ্গেলটা বের করবা, তারপর অঙ্কটা চেষ্টা করবা। এবং আমি চাই নেক্সট ক্লাসের আগে সবাই এই অঙ্কগুলা করবা, এবং প্রত্যেকটা জায়গায় একটা করে অঙ্ক করবা মিনিমাম, মানে অর্থাৎ 5টা বা 4টা করে আছে, একটা করে সলভ করবা। এখন সিআর আসো, সিআর প্রেজেন্ট স্যার। দাঁড়াও,